আসসালামু আলাইকুম। ডিকোড উইথ ডেলিজ খানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিনে মিডল ইস্টের জিওপলিটিক্যাল চেস বোর্ডে এমন কিছু চাল আমরা দেখতে পাচ্ছি, যা পুরো গ্লোবাল ইকোনমি এবং সিকিউরিটি আর্কিটেকচারকে নাড়িয়ে দিয়েছে। আজকে আমরা কথা বলবো ইসরায়েলের অমতে ইউএস এবং ইরানের যুদ্ধ বন্ধের যে চুক্তিটা হয়ে গেল, সেই চুক্তিটা নিয়ে। মিডিয়াতে আমরা যা দেখতে পাচ্ছি তা আসলে টিপ অব দ্য আইসবার্গ মাত্র। মধ্যপ্রাচ্যের রাজনীতি বুঝতে গেলে একটা বেসিক বিষয় আমাদের আগে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এখানে যুদ্ধ কখনো শুধু যুদ্ধ না। এখানে যুদ্ধ মানে এনার্জি, এখানে যুদ্ধ মানে ট্রেড রুট, এখানে যুদ্ধ মানে রেজিম সার্ভাইভাল। আর সবচেয়ে বড় কথা, যুদ্ধ মানে হচ্ছে ন্যারেটিভ কন্ট্রোল। চলতি জুন মাসে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে তথাকথিত ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে, সেটাকে অনেকেই হিস্টোরিক পিস ডিল বলছেন। আমার কাছে অবশ্য বিষয়টা একটু ভিন্ন। আমি বরং এটাকে বলবো যে অ্যাসিস ফায়ার বিটুইন টু এক্সস্টেড স্ট্র্যাটেজিস্ট ওয়াইল এ থার্ড প্লেয়ার রিফিউজেস টু লিভ দ্য ব্যাটলফিল্ড। মানে ক্লান্ত দুই প্রতিপক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই যুদ্ধের তৃতীয় পক্ষ এখনো যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে নারাজ। আর সেই নারাজ তৃতীয় খেলোয়াড়ের নাম হলো ইসরায়েল। চলেন প্রথমেই আমরা দেখে নেই কি আছে এই ইসলামাবাদ এমইউতে। টাইমলাইনটা একটু খেয়াল করেন। গত 15 থেকে 17 জুন অত্যন্ত গোপনে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। এই মেগা ডিলটার মূল ক্যাটালিস্ট কিন্তু কোনো পশ্চিমা পরাশক্তি না, আমাদের এই অঞ্চলের দেশ পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যস্থতায় হওয়া এই ডিলটির নাম দেয়া হয়েছে ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কোনো জমকালো ফিজিক্যাল হ্যান্ডশেক ছাড়াই ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে এই চুক্তিটা স্বাক্ষর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর পেছন থেকে কলকাঠি নেড়েছেন জ্যারেড কুশনার। আর ইরানের পক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটার পার্লামেন্ট এর স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ এই চুক্তি সই করেছেন। তো এইটা মূলত এই চুক্তির মানে কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেল তা না। এটা মূলত 60 দিনের একটা উইন্ডো টাইম, যার উপর ভিত্তি করে একটা পূর্ণাঙ্গ ফাইনাল ডিল রেডি করা হবে এবং সাইন করা হবে। এই 14 দফা মেমোরেন্ডামের মূল পিলারগুলো একটু যদি দেখেন, তাহলে আপনি দেখবেন প্রথমেই আছে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী সামরিক অপারেশন ও সংঘাত বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে নৌ অবরোধ প্রত্যাহার। আমেরিকা 30 দিনের মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যে মার্কিন নেভাল ব্লকেড আছে সেটা তুলে নিবে। 3 নম্বরে আছে হচ্ছে হরমুজ প্রণালী উন্মুক্তকরণ। মানে ইরান গ্লোবাল শিপিংয়ের জন্য এই স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট খুলে দেবে এবং প্রথম 60 দিন কোনো চার্জ বা টোল নেবে না। আমেরিকা ইরানের জব্দকৃত $25 বিলিয়ন অ্যাসেট মুক্ত করে দিবে এবং আঞ্চলিক পার্টনারদের সাথে মিলে ইরান পুনর্গঠনে অন্তত $300 বিলিয়ন একটা বিশাল ডেভেলপমেন্ট প্ল্যান ফাইনাল করবে। আর নিউক্লিয়ারের ব্যাপারে ইরান মানে অদ্যাবধি যা বলে আসছে, এবারও তাই বলছে যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র বানাবে না এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বর্তমান স্তরেই ফ্রিজ করে রাখবে। এখন ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে যদি আমরা বসি যে কে জিতলো এই টেবিলে, সাধারণভাবে গ্লোবাল মিডিয়া দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী হিসেবে উপস্থাপন করছে। দেখতে গেলে সব কিছুই সুন্দর, কিন্তু জিও পলিটিক্সে একটা গোল্ডেন রুল আছে। যখন সবাই বলে আপনি জিতছেন, তখন প্রথমে খুঁজে বের করতে হবে যে আপনি টেবিলে আসলে কি কি ছাড় দিয়েছেন। আমার কাছে মনে হয় এটা হচ্ছে ট্রাম্প বিশ্ব মিডিয়ার হেডলাইন জয় করেছে, কিন্তু ইরান আসলে নেগোসিয়েশনটা জিতে গেছে। চিন্তা করে দেখেন যে 2025-26 সালে পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভয়াবহ চাপের মধ্যে ছিল।
কারেন্সি ডেপ্রিসিয়েশন, ইনভেস্টমেন্ট কলাপস, ওয়েল এক্সপোর্ট রেস্ট্রিকশন, এগুলো সব মিলেই তেহরানকে কোণঠাসা করে ফেলেছিল। কিন্তু এই এর পর ইরান কি পালো? প্রথমেই যেটা পেল সেটা হচ্ছে নতুন কোনো নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। আন্তর্জাতিক বাজারে ইরান এখন তেল রপ্তানি পুনরায় চালুর সুযোগ পেল। $25 বিলিয়ন ক্যাশ লিকুইডিটি পেল, যেটা আমেরিকা ফ্রিজ করে রাখছিল। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক বৈধতা পেল। অর্থাৎ ইরান যুদ্ধক্ষেত্রে নয়, নেগোসিয়েশন টেবিলে নিজেদের সার্ভাইভাল নিশ্চিত করেছে। মনে আছে সঞ্জুর সেই বিখ্যাত উক্তি, দ্য সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ টু সাবডিউট দ্য এনিমি উইদাউট ফাইটিং। মানে যুদ্ধ না করেই এনিমিকে পরাস্ত করা হচ্ছে সেরা যুদ্ধ। ইরান ঠিক সেই কাজটাই করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন রাজি হলো? এইখানে মূলত ট্রাম্প ডক্ট্রিনটা কাজ করেছে। ট্রাম্পের যে আইডিওলজি আছে, এটা আসলে কোনো আইডিওলজি না, এটা একটা পিওর ট্রানজ্যাকশন। তিনি মিডল ইস্টে কোনো এন্ডলেস ওয়ার আর চালু রাখতে চান না, কারণ আমেরিকান ভোটাররা যুদ্ধের চেয়ে তাদের পকেটের যে গ্যাস প্রাইস সেটা বেশি মনে রাখে। 2025 সালে আমেরিকার জাতীয় ঋণ গিয়ে $37 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। ওয়াশিংটন আরেকটা মধ্যপ্রাচ্য যুদ্ধ এই মুহূর্তে এফোর্ড করতে পারবে না, বিশেষ করে যখন চায়না প্যাসিফিক এবং রাশিয়া ইউরোপ থিয়েটার একসাথে অ্যাক্টিভ। এখন আসেন আমরা ইসরায়েলের যে অবাধ্যতা এবং দক্ষিণ লেবাননে যে ঝড় এই চুক্তির সময়ে সে তুলেছে, এইটা নিয়ে একটু কথা বলি। লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতির কথা চুক্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে, কিন্তু এই চুক্তির টেবিলে ইসরায়েলও ছিল না, হিজবুল্লাহও ছিল না। এটা অনেকটা এরকম যে দুইজন মালিক বসে ফ্যাক্টরি বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু মাঠের শ্রমিক যারা আছে তাদের সাথে কেউ কথা বলে নাই, অথবা তাদেরকে টেবিলে ডাকে নাই। আর এই যে গ্যাপটা ছিল, ইসরায়েলকে না ডাকা এবং হিজবুল্লাহকে না ডাকা, এইটার কারণেই কিন্তু চুক্তির একটা বিশাল গ্যাপ খুঁজে পাওয়া গেছে। চুক্তির কালি শুকাতে না শুকাতেই গত 19 আর 20 তারিখে জুন মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান বাহিনী একটা অভূতপূর্ব হামলা চালাইছে। ঘটনা শুরু হয়েছিল 19 জুন বিকালে, যখন কফর তিবনিতে হিজবুল্লাহ একটা এটিজিএম হামলা চালায় এবং ইসরায়েলের একজন লেফটেন্যান্ট কর্নেল সহ 4 জনকে হত্যা করে। ইসরায়েল এইটার আনসারে ম্যাসিভ একটা রিটেলিয়েশন চালায়, মানে 80 থেকে প্রায় 150টা লক্ষ্যবস্তুতে তারা একযোগে বিমান বাহিনী দিয়ে আঘাত করে। নাবাতিয়ে, টায়ার আর বেকায় 47 জনেরও বেশি বেসামরিক লেবানিজ মানুষ নিহত হয়েছে এই হামলায়। ইসরায়েল কট্টর ডানপন্থী ইতামার বেন গাভির মন্ত্রী এবং তাদের অর্থমন্ত্রী স্মোটিচ সরাসরি বলছেন যে আমরা এই চুক্তি মানতে বাধ্য না। নেতানিয়াহুর স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনটা হলো, ইফ ইরান ইজ গেটিং স্ট্রঙ্গার টুমোরো, ডেস্ট্রয় হেজবুল্লাহ টুডে। মানে ইরান স্ট্রং এই চুক্তির কারণে হতে যাচ্ছে, তার আগেই হেজবুল্লাহকে শেষ করে দিতে হবে। এই জন্য ইসরায়েল মনে করতেছে যে এই এমইউ এর টাকা আলটিমেটলি হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কাছেই যাবে। তাই তারা চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই, ওই যে 60 দিন, এর ভেতরেই দক্ষিণ লেবাননে 10 কিলোমিটার গভীর একটা স্থায়ী সিকিউরিটি জোন বা নোমেস ল্যান্ড তৈরি করতে চাচ্ছে। তো ইরান যথারীতি হরমুজ কার্ড খেলছে এই ইসরায়েলের বেয়াদবির এগেনস্টে। ইরানের আলটিমেট অ্যাসিমেট্রিক উইপেনই হচ্ছে এই হরমুজ প্রণালী। মাত্র 2 মাইল চওড়া এই শিপিং করিডোর দিয়ে পৃথিবীর প্রায় 20% ক্রুড অয়েল পাস হয়। প্রতিদিন প্রায় 20 থেকে 21 মিলিয়ন ব্যারেল। ব্যাপারটা মাথায় রাখতে হবে। ইসরায়েলি হামলার পর ইরান সরাসরি ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। এইবার তারা তাদের চিরচেনা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের চালটা চেলেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এইখানে ইরানের একটা ডুয়েল ট্র্যাক স্ট্র্যাটেজি লক্ষ্য করেন। একটা হচ্ছে সামরিক কমান্ডে। হরমুজ প্রণালীতে নতুন ট্রাফিক নিয়ম, আইআরজিসি পারমিট, তারপর হচ্ছে তল্লাশি, এগুলো বাধ্যতামূলক করে আন্তর্জাতিক শিপিং লাইনে সে একটা আতঙ্ক তৈরি করে রেখেছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যেটা করতেছে যে আন্তর্জাতিক মহলে এটাকে বেইজলেস বলে ড্যামেজ কন্ট্রোল করছে।
কারণ ইরান জানে সে মার্কিন নৌবাহিনীকে সরাসরি যুদ্ধে হারাতে পারবে না, কিন্তু তারা গ্লোবাল ইন্স্যুরেন্স মার্কেট, শিপিং কস্ট আর ওয়েল ফিউচার্স ধ্বংস করে ওয়াশিংটনের বুকে চাপ সৃষ্টি করতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, হোয়াট উইল ট্রাম্প ডু নাও? আমেরিকার 4টা চাল এখন হোয়াইট হাউস মানে অ্যাপ্লাই করতে পারে, কারণ হোয়াইট হাউস এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে যেদিকেই যায় সেদিকে সমস্যা। ইসরায়েলকে থামাতে গেলে ডোমেস্টিক পলিটিক্সে এক্সপ্লোশন হয়ে যাবে, আবার ইসরায়েলকে ফ্রি হ্যান্ড দিলে ইরান ডিল কলাপস করবে। তাই ওয়াশিংটন এখন মূলত একটা ম্যানেজড এসকেলেশন বা নিয়ন্ত্রিত উত্তেজনার নীতিতে হাঁটবে, এবং আগামীতে যে 4টা চাল সে চালবে বলে আমি মনে করছি, সেটার ভেতরে প্রথমেই আছে যে মার্কিন যে টোল, এটার একটা হুমকি। ট্রাম্প ইতিমধ্যেই একটা ওয়ার্নিং দিয়েছে যে আগামী 60 দিনের মধ্যে সংঘাত না থামলে আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে মার্কিন নৌবাহিনী নিজেই এখন হরমুজ প্রণালীতে মার্কিন টোল বা ফি আদায় করা শুরু করতে পারে। 2 নম্বর হচ্ছে মানে রেড লাইন ফিক্সিংয়ে যেতে পারে ইসরায়েলের সাথে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ব্যাক চ্যানেলে ইসরায়েলকে লেবানন অপারেশনের একটা নির্দিষ্ট ডেডলাইন এবং সর্বোচ্চ 10 কিলোমিটার সীমানা বেঁধে দিয়েছে, যেন এটা ফুল স্কেল একটা আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়। আরেকটা আছে হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্ল্যাকমেইলিং। পাকিস্তান আর কাতারের মাধ্যমে আমেরিকা তেহরানকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে হিজবুল্লাহ যদি বর্ডার এরিয়াতে শান্ত না হয় তাহলে চুক্তির সেই $25 বিলিয়ন এবং $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল চিরতরে হোল্ড করে দেওয়া হবে। সুইজারল্যান্ডের আসন্ন বৈঠকে আমেরিকা এখন ইরানের ইউরেনিয়াম মজুদের চেয়ে লেবানন ফ্রন্টে একটা স্থায়ী ডিমিলিটারাইজড জোন তৈরির শর্তটি টেবিলে জোরে সোরে তুলবে বলে মনে হচ্ছে। এখন এই পরিস্থিতিতে আমরা সামনে কি ঘটতে যাচ্ছে বলে আশা করতে পারি? আমরা যদি আগামী 60 দিনের উইন্ডো নিয়ে কিছু সম্ভাবনা মানে আন্দাজ করার চেষ্টা করি, রিজনেবল অ্যাজাম্পশনের ভেতর দিয়ে যাই, তাহলে প্রথম সিনারিও হবে একটা কন্ট্রোলড সাকসেস। এটা সম্ভাবনা 30%-এর মতো। মানে হচ্ছে এই চুক্তিটা কোনো মতে টিকে যাবে, ইসরায়েল সীমিত হামলা চালিয়ে তারপর একসময় পিছু হটবে, ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করবে না এবং 60 দিন পর ফাইনাল এগ্রিমেন্ট হবে। আর সিনারিও 2তে হইতে পারে যে ফ্রোজেন কনফ্লিক্ট, এটা সম্ভাবনা 50%। আমার কাছে সবচেয়ে সম্ভাব্য মনে হয় যে চুক্তিটা টেকনিক্যালি খাতা কলমে থাকবে, কিন্তু মাঠে সংঘর্ষ চলতেই থাকবে। এক ধরনের নেদার ওয়ার নর পিস সিচুয়েশন, যা মধ্যপ্রাচ্যের পুরাতন অভ্যাস, পুরাতন ইতিহাস। আর 3 নম্বর সিনারিও, যেটা 20% সম্ভাবনা আছে, সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক এক্সপ্লোশন হইতে পারে। ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে একতরফাভাবে ইরানের পারমাণবিক স্থানে সরাসরি সামরিক হামলা চালানোর চেষ্টা করতে পারে। এরপর হরমুজ সম্পূর্ণ ব্লক হয়ে যাবে এবং ওয়েল শক তৈরি হবে। এর ফলে কী হবে? গ্লোবাল রিসেশন শুরু হবে। তো এখান থেকে বাংলাদেশের শিক্ষা কী? অনেকে ভাবেন যে মধ্যপ্রাচ্যের ক্রাইসিস নিয়ে আমাদের এত মাথা ব্যথার কী দরকার, কিন্তু এটা যদি ভাবি আমরা, এটা একটা হিউজ মিস্টেক হবে। কারণ বাংলাদেশ একটা এনার্জি ইম্পোর্টার, রেমিটেন্স ডিপেন্ডেন্ট এবং ম্যারিটাইম ট্রেড ডিপেন্ডেন্ট নেশন। হরমুজে যদি বড় কোনো সংকট হয় আর ওয়েল প্রাইস যদি এক ধাক্কায় আরও 20% বেড়ে যায়, তাহলে আমাদের ইম্পোর্ট বিল আর মূল্যস্ফীতি আকাশছোঁয়া হয়ে যাবে। শিপিং ইন্স্যুরেন্স কস্ট বাড়লে আমাদের গার্মেন্টস এক্সপোর্টে এর নেতিবাচক প্রভাব পড়বে। আর মিডল ইস্টের ইকোনমিক চাপে পড়লে আমাদের রেমিটেন্স সোর্সেও কিন্তু টান পড়বে। অর্থাৎ তেহরান, তেলাবাইব এবং ওয়াশিংটনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম বা খুলনার সাধারণ বাজারের উপর সরাসরি প্রভাব ফেলবে। আমার পর্যবেক্ষণ 2026 সালের এই ইউএস ইরান এমইউ কোনো পিস ট্রিটি না, এটা একটা স্ট্র্যাটেজিক টাইম আউট, একটা পজ বাটনের মতো, একটা ব্রিদিং স্পেস খুঁজে নেওয়ার মতো। এখন পর্যন্ত যুদ্ধ শেষ হয় নাই এবং এই চুক্তি আগামী 60 দিনের ভেতরে কোন গন্তব্যে যাবে তার উপরে ডিপেন্ড করতেছে যে আদৌ এই যুদ্ধ শেষ হবে কিনা।
কিন্তু মাথায় রাখবেন যে পজ আর পিস কিন্তু এক জিনিস না। মধ্যপ্রাচ্যের ইতিহাস আমাদের শিখিয়েছে যখন কূটনীতিকরা চুক্তি লেখে তখন জেনারেলরা মানচিত্র দেখতে থাকে আর প্রস্তুত হতে থাকে। আর যখন জেনারেলরা মানচিত্র দেখে তখন চুক্তির ভবিষ্যৎ নির্ধারিত হয়। এই চুক্তি টিকবে কিনা তার উত্তর এখন লেখা হচ্ছে বৈরুতের আকাশে, দক্ষিণ লেবাননের মাটিতে আর হরমুজ প্রণালীর পানিতে। আপনার কি মনে হয় ট্রাম্পের এই ট্রানজেকশনাল ডিপ্লোমেসি কি শেষ পর্যন্ত টিকবে, নাকি ইসরায়েলের একক পদক্ষেপ পুরো ডিলটাকেই ধ্বংস করে দিবে? সঙ্গেই থাকবেন, দেখা হবে পরের এপিসোডে। সালামু আলাইকুম।